এই বিমানটি বিধ্বস্ত করিয়ে পাইলট আসলে প্যারাশুট দিয়ে নিজে একটা নিরাপদ অবতরণের চেষ্টা করেছিলেন, না হলে বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার পর পাইলট বেঁচে থাকলেন কি করে। এরপর প্রশ্ন উঠেছিল যে ঠিক কিভাবে এরকম একটা সামরিক বিমান উড্ডয়ন করতে পারলো এবং কেন উড্ডয়নের 12 মিনিটের মাথায় এসে পাশে জলাভূমি থাকবার পর, মানে এতটা জনবহুল নয়, ক্ষয়ক্ষতি কম হতে পারত, এমন জায়গায় নিয়ে গিয়ে বিমানটিকে বিধ্বস্ত করানোর পুরোপুরি পরিস্থিতি থাকবার পরেও পাইলট কেন এটাকে এনে একটা ভবনের ওপরেই ফেললেন। বাংলাদেশে 2025-এর জুলাইয়ে ইউনূস সরকারের আমলে একটা স্কুল ভবনের ছাদের ওপর বিরাট সামরিক বিমান ভেঙে পড়ার যে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেই ঘটনাটি নিয়ে নিহতদের পরিবারগুলোর শোক, ক্ষোভ, প্রশ্নের যে কোনো অবসান হয়নি তার প্রমাণ নিহত শিশুদের একজনের পিতা আদালতে গিয়ে সে সময়কার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান মোহাম্মদ ইউনূস সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করেছেন। মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ আসিফ নজরুল, তখনকার শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার, রিজওয়ানা হাসান, এদেরকে যেমন তিনি সেই মামলায় দোষী সাব্যস্ত করেছেন, ঠিক তেমনি ভাবে বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান সহ বিমান বাহিনীর কর্মকর্তাদের এর মধ্যে অভিযুক্ত করে তিনি বলেছেন ওই পিতার মামলার আবেদনে বলা হয়েছিল যে এদের সুস্পষ্ট গাফিলতি এবং অবহেলার কারণে এমন সামরিক বিমান জনবহুল এলাকার ওপর, স্কুলের ওপর দিয়ে যেতে পারছিল এবং বিধ্বস্ত হয়ে এই পিতার শিশু সহ অনেক পরিবারকে তাদের সন্তানহারা করেছে এবং পরিবারগুলো এখন পর্যন্ত ওই দুর্ঘটনায় আহত, পঙ্গু, অচল হয়ে পড়া শিশুদের নিয়ে একটা বিপর্যয়কর পরিস্থিতি কাটাচ্ছে। ওই মামলাটি আদালত যে গ্রহণ করে নাই তাতে এটা সুস্পষ্ট যে বিএনপি সরকার, তারেক রহমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তখনকার বিমান বাহিনী প্রধান, যিনি এখনো বিমান বাহিনী প্রধান, কিংবা কোনো সংস্থার কোনো গাফিলতি ওই দুর্ঘটনাটির বিষয়ে তদন্ত করে দেখতেও আগ্রহী নয়। কারণ মনে রাখতে হবে যে ইউনূস আমলে যত যত ভয়াবহ সব দুর্ঘটনা ঘটে গেছে সেসবের পরপরই ইউনূস সাহেব ওই যে যমুনায় তার দরবারে ডেকে নিয়ে বিএনপি জামায়াতকে যে বিভিন্ন ভাবে একরকমের বুঝ দিতেন এবং তার মাধ্যমে বিএনপি জামাত সহ সকল দল যে তাকে একরকমের কথা দিয়ে আসতো যে তিনি যদি শেষ পর্যন্ত নির্বাচনটা দেনও তাহলেও কখনো আর তাকে কোনো সমস্যায় পড়তে হবে না, বিএনপি সম্ভবত সেই শর্ত পালন করতে চাইছে। ওই যে মাইলস্টোনের শিশুরা যখন দগ্ধ শরীরে হাসপাতালে ছুটোছুটি করছেন, তাদের পিতামাতারা দগ্ধ শরীরের শিশুদেরকে নিয়ে, যখন কতজন নিহত হয়েছেন মাইলস্টোনে তা নিয়ে এখনো মাইলস্টোনের ছাত্র, শিক্ষক, কর্মী এবং অভিভাবকদের মনে সন্দেহ আছে। এখন পর্যন্ত কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ তালিকা সরকারের তরফে প্রকাশ করা হয় নাই। তখন মনে রাখতে হবে ওই দুর্ঘটনার পরপরই পত্রিকায় ছবি প্রকাশ হয়েছিল যে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ হাস্যোজ্জ্বল মুখে কমলার জুস খাচ্ছেন আর ইউনূসের সঙ্গে আলাপ করছেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। এবং এরপর আমরা আর কোনো রাজনৈতিক দলের মুখে সেই প্রশ্নগুলো শুনিনি যে প্রশ্নগুলো এখন এই নিহত শিশুর পিতা তুলেছেন এবং যে প্রশ্নগুলো তখনও 2025-এর জুলাইয়েও বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে যে প্রথমত কি করে সম্ভব সামরিক বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান এমন জনবহুল এলাকার উপর দিয়ে উড্ডয়ন করছিল, কি করে সম্ভব বিমান বাহিনীর একজন পাইলট তৌকির আহমেদ সাগর তিনি নাকি
প্রথমবারের মতো একটা বিমান এককভাবে পরিচালনা করছিলেন এবং দিনে দুপুরে জনবহুল এলাকার ওপর দিয়ে এমন একটা সামরিক বিমান তাকে চালাতে দেওয়ার অনুমতি দিয়েছিল এই বিমান বাহিনী। আর এই শিশুর পিতা যখন মামলাটা করতে গেছেন তখন মনে রাখতে হবে তার কদিন মাত্র আগে এপ্রিল মাসের শেষ দিকে বাংলাদেশ সরকারকে একটা জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করতে হয়েছে বিমান বাহিনীর ভেতরে পাকিস্তান গোয়েন্দা সংস্থার সরাসরি তথ্যের ভিত্তিতে যে বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে আফগান তালেবান হিসেবে পরিচিত তেহরিকি তালেবান পাকিস্তান, যেই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটি আফগান পাকিস্তান সীমান্তে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত, বাংলাদেশ বিমান বাহিনীর অনেক কর্মকর্তারা এবং সদস্যদের একটা অংশ সেই আফগান তালেবান বা তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপিতে যোগ দিতে উদ্যোগী হয়েছেন। বিভিন্ন জন এরই মধ্যে পালিয়ে গেছেন, এরই মধ্যে অনেকে সেই যুদ্ধে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং একটা বিরাট অংশ বিমান বাহিনীর এই জঙ্গি সংগঠনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। তখন সেই প্রশ্নগুলো আবারও মনে পড়ে যে প্রশ্নগুলো উঠেছিল মাইলস্টোনের বিমান দুর্ঘটনা হবার পর, যে বিমানটি শিশুদের মাথার ওপর ভেঙে পড়ল স্কুল ভবনের ছাদের ওপর এবং সেই ভবনের ছাদের ওপর ভেঙে পড়বার পর পুরো ভবনটি আগুন লেগে গেল এবং শিশুরা নিহত হলেন, অগ্নিদগ্ধ শিশুরা গায়ে আগুন লাগা অবস্থায় ওই ভবন থেকে একের পর এক বেরিয়ে আসছেন, সেসব মর্মান্তিক ভয়াবহ ছবি সব আমরা দেখলাম। অথচ সেই বিমানের পাইলট কিনা আইসিইউতে যাওয়ার অবস্থায় বেঁচে থাকলেন। মানে দুর্ঘটনাস্থল থেকে বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার পর নাকি বিমানের পাইলটকে উদ্ধার করা গেল এবং তাকে নিয়ে যাওয়া হয়েছিল সামরিক হাসপাতাল সিএমএইচ এর আইসিইউতে। সে সময় থেকেই প্রশ্ন উঠেছিল যে তার মানে কি এমন ঘটনা ঘটে থাকতে পারে কিনা যে এই বিমানটি বিধ্বস্ত করিয়ে পাইলট আসলে প্যারাশুট দিয়ে নিজে একটা নিরাপদ অবতরণের চেষ্টা করেছিলেন, না হলে বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার পর পাইলট বেঁচে থাকলেন কি করে। এরপর প্রশ্ন উঠেছিল যে ঠিক কিভাবে এরকম একটা সামরিক বিমান উড্ডয়ন করতে পারলো এবং কেন উড্ডয়নের 12 মিনিটের মাথায় এসে পাশে জলাভূমি থাকবার পর, মানে এতটা জনবহুল নয়, ক্ষয়ক্ষতি কম হতে পারতো, এমন জায়গায় নিয়ে গিয়ে বিমানটিকে বিধ্বস্ত করানোর পুরোপুরি পরিস্থিতি থাকবার পরেও পাইলট কেন এটাকে এনে একটা ভবনের ওপরেই ফেললেন। তখন সেনাবাহিনীর তরফে আইএসপিআর সেনা জনসংযোগ পরিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে এই বিমানটি নাকি যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল এবং সে কারণে পাইলট সকল প্রচেষ্টা নেওয়া সত্ত্বেও একে নির্জন জায়গায় নিয়ে বিধ্বস্ত করাতে পারেননি, তাকে ওই বিমানটিকে শেষ পর্যন্ত মাইলস্টোন স্কুলের ছাদের ওপরেই বিধ্বস্ত করাতে হয়েছিল। অথচ নভেম্বর মাসে এসে 2025-এর যখন ইউনূস সরকারের হাতে ইউনূস সরকারের গড়ে দেওয়া তদন্ত কমিশন নাকি একটা রিপোর্ট দেয়, তখন প্রেস সচিব শফিক সংবাদ মাধ্যমে বেরিয়ে এসে বললেন যে এই ঘটনাটি ঘটতে পেরেছিল, এই দুর্ঘটনাটি ঘটতে পেরেছিল কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি ছিল। পাইলট যেভাবে বিমানটি উড়িয়েছিলেন তখন থেকেই ত্রুটির শুরু হয়েছিল। তাহলে পাইলটের যদি দক্ষতায় সমস্যা থাকে, এমন অদক্ষ পাইলটকে যে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চালাতে দেওয়া হলো, সেজন্য কি বিমান বাহিনীর কর্মকর্তাদেরকে দোষী সাব্যস্ত করে মামলা করতে পারবেন না নিহত শিশুর পিতা? কি করে আদালত সেই মামলার আবেদনটি খারিজ করে দিল যে যথেষ্ট নাকি তথ্য প্রমাণ নাই? যে দেশে এখন তারেক রহমানকে 2007 সালের 1/11 সরকারের সময় হেফাজতে নিয়ে নির্যাতন করেছিলেন, এর দায়ে 1/11-র এক কুশীলব জেনারেল মাসুদ সহ কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে এসে এই 2024-এর জুলাই আগস্টের হত্যা মামলা দিয়ে রিমান্ডের পর রিমান্ডে নিয়ে সেই 1/11 সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে। অথচ মাইলস্টোনের ঘটনাটিতে
সরকারের রাষ্ট্রের বিমান বাহিনীর বড় ধরনের গাফিলতি চিহ্নিত করে একজন নিহত শিশুর পিতা যখন আদালতে মামলা করতে যাচ্ছেন, সে মামলার আবেদন যে যথেষ্ট তথ্য প্রমাণ নাই বলে খারিজ হয়ে যাচ্ছে, বুঝতে অসুবিধা হয় না সরাসরি ভাবে এ প্রতিশ্রুতিও নিশ্চয় বিএনপি সরকার দিয়ে এই নির্বাচনটা আয়োজন করাতে পেরেছিলেন ইউনূস সরকারকে, যে তারা অনেক অপকর্মের মতো এই মাইলস্টোন ঘটনাটিরও কখনো তারা তদন্ত হতে দেবেন না। কি ঘটেছিল সে সময় সেটা একরকমের ধামাচাপা দেওয়া হবে। পাইলটের অদক্ষতায় কি সমস্যা ছিল? তাহলে সেই তদন্ত কমিশনের রিপোর্টটি এখন পর্যন্ত প্রকাশ করা হলো না কেন? 2026-এ সরকার পরিবর্তনের পর মার্চ মাসে গিয়ে কিন্তু হাইকোর্টের তরফ থেকেও একটা রুল জারি করা হয়েছিল, যেখানে একটা রিটের প্রেক্ষিতে এই রুল জারি করে বলা হয়েছিল যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনটি কেন গণমাধ্যমে প্রকাশ করা হবে না, এবং কেন ভুক্তভোগীদেরকে ওই তদন্ত কমিশনের রিপোর্টের অনুলিপি দিতে নিষ্ক্রিয়তাকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত বলে ঘোষণা করা হবে না। অথচ সেই রুলের পরেও কিন্তু কি ছিল ওই তদন্ত কমিশনের রিপোর্টে তা জানবার কোনো উপায় হয় না। একমাত্র যে প্রেস সচিব শফিক বেরিয়ে বললেন পাইলটের অদক্ষতা, অথচ জুলাইয়ে বিমান বিধ্বস্ত হওয়ার পর সেনা জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর কিন্তু বলেছিল সমস্যা ছিল বিমানে। কাজে এখন পর্যন্ত এই রহস্য কিন্তু ভেদ হয় নাই। অথচ আদালত এই মামলাটি নিতে অস্বীকৃতি জানালেন। নিহত শিক্ষার্থী উক্কো ছাইং মারমার বাবা উসাই মং মারমা যে আবেদনটি করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে ঘটনার সময় সরকার প্রধানের দায়িত্বে থাকা মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দুর্ঘটনা কবলিত যুদ্ধ বিমানটি তার অধীন ও নিয়ন্ত্রণাধীন ছিল। দুর্ঘটনার পর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেবেন, কিন্তু তিনি দায়িত্ব পালনে অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণা করেছেন। আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, সিয়ার আবরার, শফিকুল আলমরা ওই সময় অগ্নিদগ্ধদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা, উপকরণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা নির্দেশনা দিতে মারাত্মক রকম অবহেলা করেন। মানে ভাবা যায়, মানে জুলাই শহীদদের পরিবাররাও এখনো সারা বাংলাদেশে এই প্রতিবাদ জানান, এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন যে সরকার থেকে তারা যথাযথ ক্ষতিপূরণ পান না। এই মাইলস্টোনের ঘটনার পরেও কিন্তু আমরা শুনেছিলাম আহতদের পরিবারকে 1 কোটি টাকা করে দেওয়া হবে, নিহতদের পরিবারকে 5 কোটি করে দেওয়া হবে। এখন নিহত শিশুর পিতা বলছেন যে ক্ষতিপূরণ দিতে অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ এবং প্রতারণা করেছেন। শুধু তাই নয়, তারা এমনকি উদ্ধার কার্যক্রম, চিকিৎসা ব্যবস্থা, উপকরণ এসব পরিচালনা ও নির্দেশনা দিতেও মারাত্মকভাবে ব্যর্থ হয়েছিলেন। মনে থাকবে আপনাদের যে 21শে জুলাই ওই দুর্ঘটনার পর যখন সিয়ার আবরার, আসিফ নজরুল আর প্রেস সচিব শফিক মিলে উত্তরার মাইলস্টোন স্কুল কলেজে গিয়েছিলেন, তখন সেখানে তাদেরকে শিক্ষার্থী অভিভাবকরা অনেক ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখেন, কারণ তারা দাবি করেছিলেন, তাদের সন্দেহ ছিল যে যথাযথভাবে উদ্ধার কাজ যেমন পরিচালিত হয়নি, যথাযথভাবে নিহত আহতদের তালিকাও প্রকাশ করা হয় নাই। কারণ দুর্ঘটনার অনেক দিন পর ওই স্কুল কলেজের অধ্যক্ষ সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে অন্তত 590 জন শিক্ষার্থী ওই সময় ওই ভবনের ভেতর উপস্থিত ছিলেন। অথচ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিহতদের যে সংখ্যা প্রকাশ করা হয় তা মাত্র 35 জন হওয়ায় অনেকের কাছে এই সংখ্যাটা বিশ্বাসযোগ্য হয় নাই। বিস্ময়কর হচ্ছে, না ডক্টর ইউনূস, না বিমান বাহিনী প্রধান, না সরকারের কোনো বড় কর্তৃপক্ষ নিহত শিশুদের সকল পরিবারকে একত্র করে একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছেন, না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিহত এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। এই সব সন্দেহ তখন এই নিহত শিশুর পিতা যে আবেদনটি করেছিলেন, সেখানে তিনি বিমান বাহিনী প্রধান সহ বিমান বাহিনীর 2 জন কর্মকর্তাকেও চিহ্নিত করে মামলায় আসামি হিসেবে অভিযুক্ত করতে চেয়েছিলেন, এবং সেখানে তিনি অভিযোগ এনেছিলেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবং বিমান বাহিনী কর্মকর্তা মোর্শেদ মোহাম্মদ খায়রুল আফসার এবং রিফাত আক্তার জিজুর বিরুদ্ধে যে তাদের নির্দেশে এবং অনুমতি নিয়ে বিমান বাহিনীর বিমানগুলো উড্ডয়ন করে থাকে,
তারা অর্পিত দায়িত্ব পালন না করে ঢাকা শহরের মতো ঘন বসতিপূর্ণ এলাকায় ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান উড্ডয়নের অনুমতি দেন। বিস্ময়কর নয় যে সেসব প্রশ্নের উত্তর কিভাবে ওরকম একটা বিমান উড়তে পারলো, কার গাফিলতি ছিল, যদি বিমানে ত্রুটি থাকে কার সেটা দেখে ওঠানোর কথা ছিল, যদি পাইলটের ত্রুটি থাকে, অদক্ষতা থাকে, কার সেটা দেখভাল করার কথা ছিল। এই কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ইউনূস আমলে যেমন বিমান বাহিনী পার পেয়ে গেছে, ঠিক তেমনি ভাবেই তারেক রহমান সরকারও এই পুরো বিষয়টিকেই যে ধামাচাপা দিতে চাইছেন তার প্রমাণ এই নিহত শিশুর পিতার আদালতের দুয়ারে গিয়ে ফিরে আসার ঘটনা।